সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নেই সীমানা, ছড়ায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধবনের আধার ঠেলে। অভিসার। শিল্পী আর সুবীর দুজনেই এক অফিসে চাকরি করে। যদিও শিল্পী ব্রাঞ্চ ম্যানেজারের পিএ আর সুবীর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন কর্মী। টিফিনের সময় সব স্টাফরা মিলে শুধু যে টিফিন খায় তাই নয়, নানা রকম কবিতা, সাহিত্য, গান নিয়ে আলোচনা করে। শিল্পী যেহেতু ছোটবেলা থেকে পাড়ার পুজো, রবীন্দ্র জয়ন্তীতে অংশ গ্রহণ, লেখালেখি করত, তাই সেও রোজ এই আড্ডায় যোগ দিত আর চেষ্টা করত যদি বছরে একটা কোনো অনুষ্ঠান করা যায় অফিসে। এই আড্ডায় সূত্র ধরে শিল্পী ও সুবীরের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল ও দিনে দিনে গভীর হতে লাগলো। হঠাৎ ওরা ঠিক করলো বড়দিনের ছুটিতে বাড়িতে অফিসে পিকনিক যাচ্ছি বলে ওরা ডায়মন্ড হারবারে বেড়াতে যাবে দুজনে। সেই মতো ওরা সাগরিকা হোটেলে একটা রুম বুক করলো আর একটা গাড়িও বুক করলো যাবার জন্যে। অবশেষে সেই দিনটা এলো। ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা হয়ে গেল। তারপর ঘরে জিনিসপত্র রেখে একটু নৌকা বিহারে গেল। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। নৌকা বিহার করে এসে ডাইনিং হলে গিয়ে বসলো খাবারের অর্ডার দিয়ে। খাবার হয়ে যাবার পর রুমে দুজনে বিশ্রাম নেবে বলে গেল। দুজনেই যৌবনের মধ্য প্রান্তে, তাই যা হবার তাই হলো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। শিল্পী একদিন সুবীরকে জানালো সে প্রেগনেন্ট। শুনে সুবীর চিন্তায় পড়ে গেল, কারণ সুবীরের মার ছোটবেলার বন্ধু শুভ্রা মাসির মেয়ে শ্বেতার সঙ্গে একটা বাগদত্তা ব্যাপার ছিল। যেহেতু শুভ্রা মাসিরা দুর্গাপুরের বাসিন্দা, তাই শ্বেতার সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হতো না সুবীরের। শিল্পী ও মেয়েদের হোস্টেলে থাকতো, কারণ শিল্পী বোলপুরের মেয়ে। সুবীর ঠিক করলো যে করেই হোক বাচ্চাটাকে নষ্ট করতে হবে। তাছাড়া শিল্পী বিয়ের জন্যে চাপও দিচ্ছে, আর ও বাচ্চা নষ্ট করতে রাজি হবে না। তাই সুবীর ঠিক করলো কোনো কিছু খাবারের সঙ্গে
গর্ভপাতের ওষুধ মিশিয়ে শিল্পীকে খাওয়াবে। অফিসের কেউ জানতে পারেনি ওদের প্রেমের কথা, কারণ ওরা খুব সতর্কভাবে মেলামেশা করত। একদিন সুবীর টিফিনে সকলকে মিষ্টি খাওয়ালো প্রমোশন হয়েছে বলে, আর শিল্পীকেও খাওয়ালো এবং শিল্পীর মিষ্টিতে গর্ভপাতের ওষুধ একটু বেশি পরিমাণে মিশিয়ে দিল। শিল্পীর সেই রাত থেকেই অসম্ভব ব্লিডিং শুরু হলো। হোস্টেলের সকলে ভয় পেয়ে ওকে হসপিটালে ভর্তি করলো। অতিরিক্ত রক্তপাতের কারণে শিল্পী ভোররাত্রে মারা গেল। হসপিটাল অথরিটির একটু সন্দেহ হওয়াতে ওরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠালো। ও পোস্টমর্টমে জানা গেল শিল্পী অন্তঃসত্ত্বা ছিল ও গর্ভপাতের ওষুধ বেশি পরিমাণ খাওয়ার জন্যে মৃত্যু হয়েছে। শিল্পীর বাবা মা এটা স্বাভাবিক মৃত্যু বলে মানতে পারলেন না, তাই তারা একটা খুনের অভিযোগ দায়ের করলেন। পুলিশ তদন্ত শুরু করলো। পুলিশ অফিসের সকলেরকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো ওর সঙ্গে অফিসের কারো কোনো অ্যাফেয়ার ছিল কিনা, বা ও কেমন চরিত্রের মেয়ে ছিল। ডায়মন্ড হারবার ঘুরতে গিয়ে সুবীরদের সঙ্গে অফিসের বিমলের দেখা হয়েছিল, তাই বিমল সেটা পুলিশকে জানায়। অবশেষে পুলিশ সুবীরকে গ্রেপ্তার করে। সুবীর পুলিশের জেরায় স্বীকার করতে বাধ্য হয় সে গর্ভপাতের ওষুধ মিষ্টির সঙ্গে শিল্পীকে খাইয়েছিল। কিন্তু সে শিল্পীকে মারতে চায়নি, শুধু বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। যদিও ইন্টেনশনালি এটা খুনের কেস না, কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স তো বলতেই হবে। তাই তদন্ত শেষে এবং কোর্ট কেসে সুবীরের সাজা হয়ে গেল 10 বছরের। এইভাবে অকারণে দুটো জীবন নষ্ট হয়ে গেল। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ